সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আর এই নতুন মন্দিরে রামলালার নবনির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আর এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ভোটের অঙ্ক দেখছে বিরোধীরা। আর ওই একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা যা সমর্থন করছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। 2 সপ্তাহ পেরিয়ে গেলে অন্যদিকে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ এখনো অধরা শেখ শাহজাহান, আর এরই পাশাপাশি রাশন দুর্নীতিতে ধৃত শঙ্করাঢ্যর জেল হেফাজত। ভগবান বিচার করবেন মন্তব্য করলেন আজ তৃণমূল নেতা। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন যা আজ 359 দিনে পড়ল। গতকাল আমরা মিছিল করতে দেখেছি আর আজ থেকে তারা আমরণ অনশনে নামলেন। রাম মন্দিরের দিকে প্রথমে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। তার আগে আজকের আলোচনা ঠিক কোন কোন বিষয় দেখবো আপনাদের সামনে। রাম নামে মুখরিত অযোধ্যা, বাংলা থেকে যাচ্ছে রামায়ণ সারি, রীতিমতো সেজে উঠেছে অযোধ্যা। মন্দির উদ্বোধনে ভোটের রাজনীতি দেখছে বিরোধীরা। মমতার সংহতি যাত্রাকে সমর্থন করছে ব্রাহ্মণ ট্রাস্ট, যেখানে রাজনীতির পারদ চড়ছে এই সমর্থনকে কেন্দ্র করে। এখনো বেপাত্তা শেখ শাহজাহান। যেরকম আপনাদের বলছিলাম, কোর্টের নির্দেশে সিট গঠন হয়েছে, তবে রাজ্য পুলিশে আপত্তি জানিয়েছে ইডি। এবার জেল হেফাজত শঙ্করাঢ্যর, ভগবান বিচার করবেন মন্তব্য করেছেন ধৃত তৃণমূল নেতা। আর ঠিক যেরকম আমরা বলছিলাম যে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এখন রীতিমতো সেজে উঠেছে অযোধ্যা। বিভিন্ন আচার অনুষ্ঠান সকাল থেকে পালন করা হয়েছে, মাঝে মাত্র একটা দিন, আজ শনিবার, আগামীকাল রবিবার আর সোমবার দিন রাম মন্দির উদ্বোধন। আর যে রাম মন্দিরকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে অযোধ্যায় আসছেন বিভিন্ন মানুষজন, আর সেখানে পৌঁছে গেছে এবিপি আনন্দ। আমার দুই প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। কনক ভবন থেকে রয়েছেন সঞ্চয়ন মিত্র, অন্যদিকে লতা মঙ্গেশকর চক যেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। আমি প্রথমেই সঞ্চয়নের কাছে যাব, সঞ্চয়নের কাছ থেকে জানতে চাইবো, সঞ্চয়ন, বিভিন্ন জায়গা সেজে উঠেছে এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে, রাম স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গা সেজে উঠেছে। কনক ভবন, তাকে কিভাবে, সেই জায়গা কিভাবে সাজিয়ে তোলা হয়েছে? দেখো, রাম মন্দির যেটা তৈরি হয়েছে এবং যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী 22 তারিখে রামলালার, সেখানে তো এখন মানুষ ঢুকতে পারছেন না, কিন্তু গোটা অযোধ্যা উপচে যাচ্ছে পুণ্যার্থীদের ঢলে। সেই জায়গায় এই রামের সঙ্গে স্মৃতি বিজড়িত যে সমস্ত গল্পগাথা রয়েছে, তার সঙ্গে যে সমস্ত বাড়িগুলো জড়িয়ে রয়েছে, যে মন্দিরগুলো জড়িয়ে রয়েছে, সেগুলোতে মানুষের ভিড় একেবারে উপচে পড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি কনক ভবনে। এখানে কনক বিহারী রামচন্দ্রের মূর্তি রয়েছে এবং 3টি বিগ্রহ রয়েছে, সেই সঙ্গে রয়েছে রামচন্দ্রের পাদুকা বা চরণ চিহ্ন, যেখানে এসে মানুষজন প্রণাম করছেন। আর এভাবেই গোটা এলাকা এই রাম মন্দিরকে কেন্দ্র করে তার আশপাশের বিভিন্ন মন্দির এবং বাড়িগুলো সেজে উঠেছে এবং ভক্তদের ঢল এই সর্বত্র একই রকমভাবে চোখে পড়ছে। একেবারে এই সঞ্চয় বিভিন্নভাবে সেজে উঠেছে রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যা। আর যে কারণে এখন সবার একটাই ডেস্টিনেশন অযোধ্যা, সবার জায়গায় গিয়ে মিলেছে অযোধ্যায়। যেরকম লতা মঙ্গেশকর চক, যেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে ইতিমধ্যেই পৌঁছেছেন, এবং সেই লতা মঙ্গেশকর চকের ছবি এই মুহূর্তে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেবস্মিতা, দেখো, লতা মঙ্গেশকর চকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি ঠিক লতা মঙ্গেশকর চকের পাশের দিকে এই বালি দিয়ে একটা চিত্র বানানোর চেষ্টা করা হচ্ছে। 6 জন যুবক, এরা ইউপির বালিয়া থেকে এসছেন, 36 ঘন্টা ধরে তারা কাজ করছেন। তারা এই রাম মন্দির যে তৈরি হচ্ছে সেটা নিয়ে সরজুর বালি দিয়ে এটা তারা তৈরি করছেন। একদিকে দেখো রামচন্দ্রজি সেদিকে রয়েছেন, তারপরে পাথরগুলো যেভাবে নল নীল পাথরগুলো দিয়ে সেতু বানিয়েছিলেন সেটা তারা এখানে দেখানোর চেষ্টা করছেন। তার সঙ্গে সঙ্গে হনুমানজির একটা রয়েছে এবং ঠিক ডান দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের তারা ছবি দিয়েছেন এবং একটা রেপ্লিকা তারা বানানোর চেষ্টা করছেন রাম মন্দিরের। যে রাম মন্দির তৈরি হয়ে গেছে তার একটা রেপ্লিকা বানানোর তারা চেষ্টা করছেন এবং 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 এই প্রশ্নটা তাদেরকে করেছিলাম কি এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের ছবি আপনারা বানিয়েছেন। তারা বলছেন কি তার কারণ হলো তারা মনে করছেন কি তারাই নল নীল, যেভাবে নল নীল সেতু বানাতে রামজিকে সাহায্য করেছিলেন লঙ্কা যাওয়ার জন্য, সেটার জন্যই আজকে নল নীল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ, যারা এই রাম মন্দির বানাতে তারা সফল হয়েছেন এবং তাদেরকে শ্রেয় দেওয়ার জন্য এইভাবে তারা সরজু থেকে বালি নিয়ে এসে এই মিউরালটাকে তারা তৈরি করছেন। এই 6 জন যুবক গত 36 ঘন্টা ধরে এই কাজটা তারা করছেন।
একেবারে বিভিন্নভাবে সেজে উঠেছে অযোধ্যা এবং সেই সাজ আমরা তুলে ধরলাম। এবিপি আনন্দ সেখানে পৌঁছে গেছে। আর কয়েকটা দিনও নয়, বলা যায় মাঝখানে আর একটা দিনের অপেক্ষা এবং তারপরেই সোমবার দিন উদ্বোধনের আগে কেন্দ্র করে সেই অযোধ্যাকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে, বিভিন্ন আচার অনুষ্ঠান আজ সকাল থেকে পালন করা হয়েছে। কিন্তু এই যে রাম মন্দির উদ্বোধন, এই উদ্বোধনে কোথাও কি বিরোধীরা ভোটের অঙ্ক ছাড়া আর কিছুই দেখছে না। আমি সরাসরি অঙ্কনের কাছে যাব। অঙ্কন, না, এখন বিষয় হলো বিরোধীদের আর কিছু দেখারও নেই, কারণ বিরোধীরা তো হিন্দু সম্প্রদায়, সনাতনী সংস্কৃতি, শ্রীরামচন্দ্রকে নিয়ে সারা বছর রাজনীতি করেছেন। যখন আমরা রাম মন্দিরের কথা বলেছিলাম 1980 সাল, সেই সময় আমাদের দুজন মাত্র লোকসভায় নির্বাচিত সাংসদ ছিলেন। আমরা তো সেই তবে থেকে বলে আসছি, এটা ভারতীয় সভ্যতার, ভারতীয় সংস্কৃতির যে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার, সেটাকে আমরা পুনরুদ্ধার করার লড়াই ছিল আমাদের। 500 বছর ধরে আমরা অপেক্ষা করেছি। 67টা যুদ্ধ, 3.5 লক্ষ মানুষের জীবন, রক্ত, দীর্ঘ আইনি লড়াই, রাজনৈতিক লড়াই, এগুলোকে টপকে আজকে আমরা রাম মন্দির পাচ্ছি। আর যারা রামকে বলেছিল রাম নামের কোনো অস্তিত্ব নেই, সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়েছিল জমা যে রাম একটা কাল্পনিক সত্তা, তাদের তো দেখলে আজকে গাত্রদাহ হচ্ছে, তাদের গাত্রদাহ হচ্ছে। রাম তো আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আমাদের সভ্যতার অস্মিতার প্রতীক। একে যারা আজকে অস্বীকার করছে, তো তাদের কি বলার আছে বলুন? মৃত্যুঞ্জয়, দেখুন, যারা বাঙালি, বাংলায় আমরা বিভিন্ন ঠাকুরের পুজো করি। সেই বিভিন্ন ঠাকুরের মধ্যে আমরা আরেকটা ঠাকুরেরও পুজো করি, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি হিসাবে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের দীনদান থেকে একটা লাইন খুব মনে পড়ছে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নয়। তাই এখন বক্তব্য হলো যে আমাদের এখানে আমরা রামেও আছি, আমরা মা কালীতেও আছি, আমরা গঙ্গাসাগর মেলাতেও আছি, আমরা মহাদেবের পুজোতেও আছি, আমরা রামেও আছি, রহিমেও আছি, ঈদেও আছি, বড়দিনেও আছি, আমরা সবেতে আছি। আমরা তো সবেতেই আছি, সব ধর্মের সমন্বয়ের কথা আমরা বলি। কিন্তু যারা রামকে পলিটিক্যাল এজেন্ট করছে এবং একটা রাজনৈতিক দলের সাংসদ পদে দাঁড়িয়ে সাংসদ হওয়ার পরে দেবশ্রী চৌধুরী, ইনি এই বাংলার সাংসদ হিসেবে প্রকাশ্যে বলছেন, তার ভিডিও আপনাদের চ্যানেলেও দেখা গেছে, বলেছেন আমরা রামকে নিয়ে রাজনীতি করব, আমরা বেশ করব, রামকে নিয়ে রাজনীতি করব। যারা রামকে বলে রাম আমাদের পলিটিক্যাল এজেন্ট, যারা রামকে ঠাকুর না বলে, যার রামকে নিয়ে এটা শব্দটা ওই তোমার বেলায় বলো, অঙ্কন এজেন্ট কেউ কিন্তু বলে না রামকে নিয়ে রাজনীতি করব, তারা প্রকাশ্যে বলে। তার বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের বিরোধিতা থাকবে, বাংলার সাধারণ মানুষের বিরোধিতা থাকবে। আমাদের তো প্রকাশ্যে থাকবে, আমাদের ছিল। তোমাদের যদি রাম প্রকাশ্যে থাকতো, তোমরা রাম পূজোকে আটকালে কেন? আচ্ছা, অদ্ভুত। ভবানীপুরে রাম পূজোকে তোমরা আটকালে কেন? অঙ্কন একটু বলতে দাও না, তোমার বেলায় প্রথম লাইন থেকে কিন্তু আমি এটা শুরু করতে না না, তুমি বলো রামকে তোমরা দিয়েছি বলতে দাও করে, রাম আমাদের এই ন্যাকামিটা ছাড়ো। এটা নাকামি, তোমরা রামকে অস্বীকার করেছো, তোমরা জয় শ্রীরামকে গালাগালি বলেছো, এটা তোমাদের সংস্কৃতি ছিল। আজকে রাম জয় শ্রীরামকে আমরা এখনো বলছি, এখনো বলছি, অঙ্কন শুনে রাখো, তোমরা যদি ভারতীয় জনতা পার্টি ঝান্ডাটা নিয়ে যদি জয় শ্রীরাম বলো, আমরা এখনো বলবো যে জয় শ্রীরামকে গালাগালি দেওয়া হচ্ছে। সোমবার দিনকে আমরা জানি যে সংহতি মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ব্রাহ্মণটা সমর্থন করছে। আমি একটা কথা বলে দিচ্ছি, আসবো দেবাশিস সরকার, আসবো দুজনের কাছে আসবো। দেবাশিস সরকার, না, আসলে এই ব্যাপারটার মধ্যে এতটুকু কোথাও বিতর্ক নেই। এটাকে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জোর করে একটা বিতর্ক ভাব তৈরি করা হচ্ছে, যার মধ্যে থেকে একটা রাজনৈতিক মুনাফা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। সচেতনভাবে মুনাফা শব্দটা রাখলাম। আমি কেন এই কথাটা বলছি? এই কথাটা এই কারণে বলছি যে আমি একদম অঙ্কনের কথার বোঝাপড়ার সাথে সহমত হয়ে কথা বলছি যে একেবারে ভারতবর্ষের যে ভাবধারা, সেই ভাবধারার মধ্যে কিন্তু নিশ্চিতভাবে এই রামায়ণের ভাবধারা রয়েছে, মহাভারতের ভাবধারা রয়েছে, এবং ভারতবর্ষে ছোট থেকে বড় হওয়ার এই যে পদ্ধতিটা, এই বড় হওয়ার পদ্ধতির মধ্যে কিন্তু সময়ের সাথে সাথে আমরা রামায়ণের কথা শুনেছি, রামায়ণের গল্প শুনেছি। এই ভারতবর্ষে 200, 250, 300 বছরের নিশ্চিতভাবে মন্দির রয়েছে, 200, 250, 300 তার থেকে বেশি বছরের মসজিদ রয়েছে, তার থেকে বেশি বছরের গির্জা রয়েছে। এই সব কিছু মিলেমিশে হচ্ছে ভারতবর্ষের সামগ্রিকভাবে মানুষের ধর্মীয় মনোভাব এবং বোঝাপড়া। এটার মধ্যে কোনো বিরোধ ছিল না। কিন্তু দেবস্মিতা, তুমি শুরুর সময় যে বন্ধু বীরেন্দ্রর যে ইন্টারভিউটা নিলে আর কি, নিয়ে শুরু করলে, একদম ওই ফ্রেমটার মধ্যে থেকেই কিন্তু বিতর্কটা কোথাও উস্কাচ্ছে, এবং এটা ডেলিবারেটলি উস্কাচ্ছে। সেটা কোথায় জানো তো? এই ফ্রেমওয়ার্কের মধ্যে একটা ছবি আসলো এবিপি চ্যানেলে, সেটা হচ্ছে যে বালি নিয়ে
চমৎকার তারা হনুমানের মুখ তৈরি করছে, তাদের যা বিশ্বাস করেন, তাদের যা গুণ রয়েছে তৈরি করছে। এই পর্যন্ত দেখতে কিন্তু আমরা একেবারে অভ্যস্ত, সারা দেশের লোক দেখতে অভ্যস্ত। দশকের পর দশক ধরে এই যে লোকশিল্পী এরা কিন্তু কাজ করে এবং এটাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে। বিতর্কটা তখন তৈরি হয়ে যায় যখন ওই ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে আমাদের একটা রাজ্যের গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, এই রাজনৈতিক ব্যক্তিত্বগুলোকে এনে যখন হনুমানের যে ইমপ্রেশন তৈরি হচ্ছে তার সাথে একটা ফ্রেমে নিয়ে এসে জোর করে ওই রাজনৈতিক দলের সাথে, প্লিজ অঙ্কন একদম মোহাম্মদ সেলিম তো লিমিটেশনটাকে মাথায় রেখে কথা বলছি। আমি লিমিটেশন মাথায় রেখেই বলছি, কাকে রাখা উচিত? মোহাম্মদ সেলিমকে রাখবে? এইভাবে কথা বলার অভ্যাসের বয়স হার্ডলি আমারও রয়েছে। আমরা ছিলাম, ইউ শুড নো দ্য আর্ট অফ যোগী আদিত্যনাথ জি ছিলেন বলে রাম মন্দির হচ্ছে। এক মিনিট, এগুলো আপনারা অস্বীকার করেছিলেন রামকে, ক্ষমা চান দেশের কাছে। এগুলো একদম রাস্তার চায়ের দোকানের, হ্যাঁ হতে পারে, আমরা সেই জায়গা থেকে উঠে আসি। একদম ওই রাস্তার চায়ের দোকান, গরিবের ঘরের কুটির, সব জায়গায় রাম আছে। এখানে কোন আমরা সব জায়গার প্রতিনিধিত্ব করি, গর্ব করে করি। কোন রাজনৈতিক দলকে ভারতবর্ষের মানুষের অধিকার দেয়নি। একেবারে কদর্য রাজনৈতিক চর্চা ভারতবর্ষের ধর্মকে এই চর্চা চলবে, তবে যেটা মূল বিষয় যে এই অযোধ্যা সেজে উঠেছে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একেবারে প্রস্তুতি সারা। দেখাবো আপনাদের সেই ছবি। শুক্রবারই হয়েছে নেত্রমেলন, দুদিনের মাথায় হবে প্রাণ প্রতিষ্ঠা। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান, প্রস্তুতি পর্ব প্রায় শেষ। সেজে উঠেছে রামের জন্মভূমি, রং বেরঙের ফুলে ঢাকা পড়েছে অযোধ্যা শহর। রাস্তার মোড়ে মোড়ে ফুল দিয়ে তৈরি করা হয়েছে হাতি, ধনুক সহ বিভিন্ন মূর্তি। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সেজে উঠছে অযোধ্যা। আমরা যে গেটটায় রয়েছি রাম মন্দিরের প্রবেশ পথের, এই গেটগুলো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। এরকম একটি গেটকে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে ফুল দিয়ে। ফুল নিয়ে এসেছিলাম, এখানে ফুল দিয়ে সাজাবে, আমাদের গাড়ি ভাড়া করে নিয়ে এসেছিল। বুঝতে পেরেছি, তো আপনাদের গাড়ি করে কৃষ্ণনগর থেকে ফুল, হ্যাঁ গাড়ি করে ফুল, সব ফুল আমাদের ওখান থেকে। না দর্শন করতে দিচ্ছে না, এটাই দুঃখ থেকে গেল। মন্দিরের সামনে এসে ঘুরে যাচ্ছি, মন্দিরের দর্শন হলো না। রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হয় বিশেষ পুজো। পাশাপাশি এদিন সরজুর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হয়, পালন করা হয় বাস্তুশান্তি ও অন্য দিবস আচারবিধি। রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের উল্টো দিকে কিছু দূর গেলেই রাম জন্মভূমির কর্মশালা, তার কাছেই রয়েছে যজ্ঞশালা। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখানেই রাজস্বীয় যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তৈরি হয়েছে 1008টি যজ্ঞকুণ্ড। 14 তারিখ থেকে যজ্ঞ শুরু হয়েছে এবং সেই সঙ্গে যজমানরা বসে রয়েছেন এবং এই রাম ভদ্রাচার্য তিনি হচ্ছেন अन्यतम साक्ष्य दिए আমরা যেমনটা জানি। राम भद्राचार्य जी, ये जो भव्य मंदिर में राम का प्राण प्रतिष्ठा होने जा रहा है, इसके बारे में थोड़ा आप अगर बताएंगे। ये तो सबसे बड़ा सौभाग्य, आज रामलला जी वहाँ विराज रहे हैं और राम जी की एक और मूर्ति जो और लोगों के लिए 5 वर्ष के हैं, उनकी 22 को प्राण प्रतिष्ठा होगी। बहुत भव्यतम क्षण है ये। অযোধ্যার যজ্ঞশালার পাশেই চলছে লাইভ পেইন্টিং, যেখানে রয়েছেন 5 বাঙালি শিল্পী। আমি জন্ম নিয়েছি কলকাতাতে, কিন্তু আমি কাজের সূত্রে 25 বছর বোম্বেতেই আছি। অরিজিনাল বাড়ি শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম, চৈতন্যদেবের জন্মস্থানে আমার জন্ম। আমি কলকাতায় ছিলাম, তারপর বোম্বে 20 বছর ধরে বোম্বে। উড়িষ্যার বেহরামপুরের বাসিন্দা 21 বছরের বিজয় কুমার রেড্ডি চক দিয়ে তৈরি করেছেন রামের মিনিয়েচার বা ক্ষুদ্রাবয়ব, যার উচ্চতা মাত্র 3 সেন্টিমিটার। স্বচ্ছতা অভিযান নিয়ে 2.5 সেন্টিমিটার লম্বা প্রধানমন্ত্রীর মিনিয়েচার গড়েছেন উড়িষ্যার এই তরুণ চক শিল্পী। পরিচ্ছন্নতা বোধ ও নাগরিক চেতনার প্রসার ঘটাতে দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে মন্দিরে এ ধরনের মিনিয়েচার রাখতে চান বিজয়। তার উদ্যোগকে স্বাগত জানিয়ে শংসাপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি। রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যা শহরকে সাজানোর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও দেওয়া হয়েছে নজর। অযোধ্যা শহরকে ঝকঝকে তকতকে করে রাখতে তৎপর প্রশাসন। ঘন্টায় ঘন্টায় ঝাড়ুদাররা রাস্তা পরিষ্কার করে যাচ্ছেন, কিন্তু এখন যে ছবিটা দেখা যাচ্ছে তা হলো
একেবারে ওয়াটার জেট দিয়ে এভাবে রাস্তার ধারের যে বড় বড় গাছগুলো আছে সেগুলোকে পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে। এদিন লতা মঙ্গেশকর চকে সুরে ছন্দে মাতিয়ে রাখে উত্তরপ্রদেশের বড়াবাকি পুলিশ ব্যান্ড। সঞ্জয় মিত্র ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা। আমি এখান থেকে সরাসরি স্বপনদার কাছে আসতে চাইবো। স্বপনদা, আর তৃণমূল বলছে রাম নিয়ে বিজেপি রাজনীতি করছে, কিন্তু কোথাও গিয়ে তো তৃণমূলও পিছিয়ে নিয়ে যদি আমরা দেখি কিছুদিন আগে অর্থাৎ 15 তারিখ মেদিনীপুর পুরসভার উদ্যোগে রাম মন্দির উদ্বোধন হয়ে গিয়েছে সেখানে মেদিনীপুরে, এবং তার পাশাপাশি ওই 22শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা। আমাদের দেশে সব রাজনৈতিক দল সব কিছুতে রাজনীতি খোঁজে, আর বিরোধী দলের কাজই হচ্ছে সরকারে যারা আছে তাদের খুঁতগুলো বা তাদেরকে কিভাবে নাস্তানাবুদ করা যায়, তারা যা বলবে তার বিরোধিতা করতেই হবে, তো বলেই তো তারা বিরোধী দল। এই যে সংহতি যাত্রা, 22 তারিখটাই সংহতি যাত্রা করতে হবে কেন? পশ্চিমবাংলায় কি সংহতির অভাব ঘটেছে নাকি? তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চয়ই মমতা ব্যানার্জি ব্যর্থ, তাহলে তো আগে তার পদত্যাগ করে সংহতি যাত্রা করা উচিত ছিল, তিনি করেননি। রাম পুরুষোত্তম, রাম শাশ্বত, রাম ভারতবর্ষের আস্থার প্রতীক, শ্রদ্ধার প্রতীক, ভারতবর্ষের অধিকাংশ মানুষের কাছে পুরুষোত্তম হিসেবে তাকে চিহ্নিত করা হয়। তো আজকে সেই রামের যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই রাম মন্দিরটা অযোধ্যায় বা ভারতবর্ষ হবে না, কোথায় হবে? পাকিস্তানে হবে, বাংলাদেশে হবে, আফগানিস্তানে হবে, কোথায় হবে? সেটা তো বলুন না। আমি একটু এক সেকেন্ড আমি বলেন, তুই তারপর বলবে। তো আজকে সেই ভারতবর্ষে যখন হচ্ছে, তো এটা আপত্তি করার কি আছে? আর শুধু রাম মন্দিরকে কেন বলা হচ্ছে? কেউ আপত্তি করেন এবার না না, তাহলে এবার উত্তরটা দিন না। আরে বাবা, আপনি আপত্তি করছেন এখানে বসে। মৃত্যুঞ্জয় বলছি, দেখুন, সংহতি যাত্রা একটা রাজনৈতিক দল তার কর্মসূচি কবে কি করবে সেটা শুভেন্দু অধিকারী এই বিজেপি পার্টিটা নিচে নামতে নামতে বাংলার সার্বভৌমত্ব, বাংলার সম্প্রীতিটাকে কোথায় নামাচ্ছে। গতকাল একটা টুইট করেছে বিদ্যুৎ দপ্তরের পুরনো একটা টুইটকে মিথ্যে বলে চালিয়ে দিয়ে সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য বলছে দাঙ্গা লাগবে। হাইকোর্টে যাচ্ছে, বলছে যে মিছিল যাতে না করতে পারে। হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্ট দু গালে থাপ্পড় মেরে বলেছে মিছিল করতে পারবে, বলছে কেন্দ্রীয় বাহিনী আসবে। হাইকোর্ট বলেছে কেন্দ্রীয় বাহিনী নয়, হাইকোর্ট বলছে আবার সেম এক জিনিস হচ্ছে। তাই কিন্তু প্রথম লাইন করবে না, তুমি তোমার ব্যাখ্যাটা তোমার সময় 22শে জানুয়ারি কি করতে হলো কেন? কোথায় অসঙ্গতি রয়েছে? আবারও বলছে মমতা ব্যানার্জি নিজেকে রামের কেন্দ্রীয় বাহিনী লাগবে, হাইকোর্ট আবার রামের কেন্দ্রীয় বাহিনী লাগবে মমতা ব্যানার্জি। আচ্ছা, রাম মন্দির উদ্বোধন আবারও বললাম, এই যে এদের এত ভয়, এরা বাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, বিভেদ সৃষ্টি করছে বলে মিথ্যে টুইট করছে। আমি একটা কথা আসবো, দেবাশিস দা, ওয়ান লাইন। না না, রামকে দেখে ভয় পাওয়ার কেন হবে? রামকে তো ভারতবর্ষের মানুষ দশক ধরে বিশ্বাস করে, পুজো করে, এটা তো ভারতবর্ষের স্বাভাবিক ভাবাবেগের মধ্যে রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে জোর করে কোথাও মনে হচ্ছে একটা ঝগড়া, জোর করে কোথাও মনে হচ্ছে একটা বিতর্ক আছে। সেই না, একটা কথা আমি আবার বলছি, সেটা হচ্ছে সংহতি যাত্রা হোক বা যে কোনো যাত্রা হোক, এই একটা শব্দতে আমি খুব আপত্তি করছি। মৃত্যুঞ্জয় বলে ছেলেটার হাইকোর্ট দুগালে দুটো থাপ্পড় মেরেছে। বিচার ব্যবস্থার সঙ্গে আমরা যারা যুক্ত আছে প্রত্যেকের অধিকার আছে যে কোনো ইস্যুতে হাইকোর্টে যাওয়া, এবং হাইকোর্ট রিজেক্ট করতে পারে বা তাকে অ্যাকসেপ্ট করতে পারে। সুপ্রিম কোর্ট অভিষেক ব্যানার্জির একটা মামলা ফিরিয়ে দিয়েছে। এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একদিকে যেরকম রাজনৈতিক পারদ চড়ছে, অন্যদিকে এই রাম মন্দিরকে কেন্দ্র করে সেজে উঠেছে অযোধ্যা, যে প্রত্যেকটি মানুষের এখন একটাই ডেস্টিনেশন অযোধ্যা। ডিএর দাবিতে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াচ্ছে আন্দোলনকারীরা। গতকাল মিছিল দেখেছি আমরা, এবং সেই মিছিলের পর এবার অনশন। শহীদ মিনারে ধর্ণা মঞ্চে আমরণ অনশনে 4 আন্দোলনকারী। ডিএর দাবিতে অনির্দিষ্টকালের জন্যই এই অনশন। আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ রিলিফ ছাড়া আর কোনো তাদের বাজার দরের সাথে সংযোগ রেখে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। এবং আমাদের এই রিলিফটা বাড়লে কিন্তু রাজ্যের
দৈনন্দিন মজুরিও বৃদ্ধি পায়, রাজ্যবাসীরও উন্নতি হয়, তারা তাদের রাজ্যের বাইরে কাজ করতে যেতে হয় না। তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা কেউ সরকারি চাকরি পাচ্ছে না, সরকারি বিদ্যালয় আমার নিজের মেয়েই পাচ্ছে না, তো সুতরাং তারা আজ অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন। তো এই সমস্ত কারণে আমি এই অবসরপ্রাপ্ত এবং বৃদ্ধ বয়সে আজকে অনশনে বসতে বাধ্য হয়েছি। দাবি যুক্তিসঙ্গত, আমরণ অনশনে যাতে না যায় তার জন্য মুখ্য সচিব বা সরকার অবিলম্বে তাদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিক, কথাবার্তা বলুক। আমি এই আবেদন করব, রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব, রাজ্যের গভর্নরকে বলবো হস্তক্ষেপ করুন, যাতে কোনো কর্মচারী আমরণ অনশন করতে গিয়ে যাতে অকালে তাকে চলে যেতে না হয়, এই জন্য হস্তক্ষেপের সুযোগ আছে। যেহেতু তারা সময় দিয়েছেন সরকারকে একদিন, নিশ্চয়ই সরকারের হস্তক্ষেপ করা উচিত, এই প্রার্থনা করি। ওই আমরণ অনশনটা কিরকম অনশন হবে? শিফটে হবে না একজনই করবে? যারা ঘোষণা করে বড় বড় কথা বলছে আর ছাপ্পা মারা সরকারি তকমা নিয়ে সরকার বিরোধী মঞ্চ খুলে বসে আছে, দোকান খুলে বসে আছে, তো তারা শিফটে আমরণ অনশন করবেন না নিজেরা করবেন? তো এইসব লোককে ভুল ভাল বোঝানোটা বন্ধ করুন। একদিকে আপনারা মামলা করবেন সুপ্রিম কোর্টে, আবার আপনারা আন্দোলনও করবেন। সুপ্রিম কোর্টে তো ডিএ মামলা চলছে, তো মামলা যদি হয় আপনারা আদালতের উপর ভরসা রাখুন। কাজ করতে হবে না, রাস্তা ঘাট আটকে, এটা কি চলছে? আর এখানে যারা ডিএ নিয়ে কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলা স্পষ্ট করে বলেছেন, যতটা চেষ্টা করার করছেন, আর এক কিস্তি দিয়েছেন। কিন্তু কই, যারা আন্দোলন করছেন তারা তো রাজ্য সরকারি কর্মচারী বলে দাবি করেন, কিন্তু বাংলার সরকারের প্রতি কেন্দ্রের বৈষম্য, যে টাকাটা আটকে আছে বকেয়া হকের টাকা, একবারও তো বলছেন না কেন্দ্রীয় সরকার টাকাটা দিয়ে দিক, তাহলে আমাদের চাইতেও সুবিধা হয়, মুখ্যমন্ত্রী দিতে সুবিধা হয়। আমি এখান থেকে সরাসরি ভাস্করবাবুর কাছে আসতে চাইবো। কুণাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম, আমরা শুনলাম সেই বক্তব্য, এবং যেখানে আমরাও জানি আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যা করেছেন সরকার সাধ্যমতো করে দিয়েছে, কিন্তু আপনারা কোথাও গিয়ে সরকারের উপর আস্থা রাখতে পারছেন না, আপনারা রাস্তা আটকে আন্দোলন করছেন, যেখানে আপনারা নিজেরা রাজ্য সরকারি কর্মচারী হিসেবে দাবি করেন নিজেদেরকে। আস্থা বিগত 12 বছর ধরেই তো রেখে এসেছি। 13তম বছরে এসে পড়ে আমরা পথে নামতে বাধ্য হয়েছি, যখন দেখলাম যে 13 বছরে এআইসিপিআই মেনে আমাদের বকেয়া ডিএর পরিমাণটা গিয়ে দাঁড়ালো 82%। এবং যখন দেখলাম যে আমার আশেপাশের চেয়ারগুলো যেগুলো 12 বছর আগে প্রায় ভর্তি হয়েছিল, সেগুলো ফাঁকা হতে হতে এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে সরকারি দপ্তরগুলোতে শূন্য পদের সংখ্যাটা 6 লক্ষ। এটা সিগনিফিকেন্ট হতো না তখন যদি রাজ্যে এই রাজ্যে শিক্ষিত ছেলেমেয়েদের সামনে বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো। যখন দেখতে পাচ্ছি যে গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাহাকার চলছে, তাদের মাতম চলছে, কিসের জন্য না একবার অন্তত সরকারি চাকরিতে সে তার নিজের যোগ্যতার নিজের মেধার পরিচয় দিয়ে, কাউকে ঘুষ না দিয়ে অন্তত একবার একটা সরকারি চাকরিতে যাতে সে নিজেকে প্রমাণ করতে পারে এবং সেখানে তার নিজেকে নিয়োগ করতে পারে। আমরা যখন দেখতে পাচ্ছি যে দিনের পর দিন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতনটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, সরকার একজন আদর্শ নিয়োগকর্তা হিসাবে কর্মচারীদের বেতন তো কমাতে পারেই না, বরং প্রতি 6 মাসে অন্তর অন্তর তাকে সেটাকে সংযোজন এবং সংশোধন করতে হয়। NSQF শিক্ষক শিক্ষিকা আজ থেকে 4 মাস আগে তারা 20,000 টাকা করে বেতন পেতেন, এটা হচ্ছে একটা কেন্দ্রীয় প্রকল্পে তারা নিযুক্ত, সম্পূর্ণ টাকাটা কেন্দ্র থেকে আসে। হঠাৎ করে কোনো নোটিশে, বিনা নোটিশে তাদের বেতনটাকে 15,000 টাকা করিয়ে দেওয়া হয়েছে। খবর নিয়ে দেখুন, পেয়ে যাবেন। মাওবাদী দমন শাখা কলকাতা, মানে পুলিশে, জঙ্গলমহলের পুলিশে কর্মচারীরা কাজ করছেন 24 ঘন্টার ডিউটি, 30 দিন কাজ করতে হয়, মাসের শেষে বেতন দেওয়া হয় 3,000 টাকা। বিগত 12 বছর ধরে একই জায়গাতে আছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, সেখানে যারা ডাটা অপারেটর হিসেবে কাজ করেন 2012 সালে যখন নিযুক্ত হয়েছিলেন 12,000 টাকাতে, এখনো পর্যন্ত 12,000 টাকাতে রয়ে গেছে। দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চে যারা আছেন তারা রাজনৈতিক কর্মসূচি পালন করছে,
এরা এই যৌথ মঞ্চের মঞ্চ বেঁধে দেয়। আমি বারবার বলছি, শঙ্কুদেব পান্ডা এরা দিল্লিতে গেলে থাকা খাওয়ার ব্যবস্থা করে একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। তাই এরা কি বলছেন বিরোধীদের নিয়ে, বিরোধীদের ভাষা এদের মুখের ভাষা। এরা অনশন করবেন না কি করবেন, তাদের আন্দোলনের রূপরেখা কী হবে তারা ঠিক করবেন। কেন্দ্রের বকেয়া নিয়ে আজকে রাজ্যের সমালোচনা করছেন রাজ্যের কর্মচারী হিসাবে, আপনি কেন্দ্রের বকেয়া নিয়ে বলছেন না। কেন্দ্রে যে আজকে রেলের এতগুলো ভ্যাকেন্সি নিয়ে, বাংলার ভ্যাকেন্সি নিয়ে বলছেন, রেলের ভ্যাকেন্সি নিয়ে বলছেন না, রেলের রিক্রুটমেন্টে যে দুর্নীতি হয়েছে নিয়ে বলছেন না। আজকে সেনাবাহিনীতে সারা ভারতবর্ষ যখন জ্বলছে, যখন নিয়োগ নিয়ে, এই চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে, তখন প্রতিবাদ করছেন না। আমরা যখন প্রতিবাদ করছি, আমরা যখন রাস্তায় নামছি, সারা ভারতবর্ষে আগুন জ্বলছে, তখন কিন্তু এরা প্রতিবাদ করছেন না চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে, এইখানের কথা বলছেন। তাই আজকে সংগ্রামী যৌথ মঞ্চের যে বক্তব্য, সেটা রাজনৈতিক বক্তব্য। আজকে এরা রাস্তায় না দাঁড়িয়ে থেকে কাজ করুক, সরকারের হয়ে, মানুষের হয়ে কাজ করুক, মানুষকে পরিষেবা দিক। আমরা তো বলি মানুষকে পরিষেবা দেওয়া উচিত। সরকারি ডিপার্টমেন্টগুলো যদি না চলে, জানি না যে তৃণমূলের যিনি প্রবক্তা আছেন তারাই কাজগুলো করেন কিনা, তাহলে সরকারি ডিপার্টমেন্টটা চলছে কিভাবে? আর দপ্তরগুলোর এমন অবস্থা করেছেন যে দপ্তরে গিয়ে এসে পরে মানুষের পরিষেবা পাওয়া সম্ভব নয়। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আপনার সময় ডিস্টার্ব করিনি, আপনি যদি বলতে আসেন আপনাকে একটা কথা বলতে দেবো না। বলতে ভয় পেয়ে গেলাম নাকি? আপনি বলতে দেবেন না, বলতে দেবেন না। শুনুন, এই রাজ্যে আপনাদের সরকারটা যে অবস্থা দাঁড় করিয়েছে, প্রত্যেকটা মানুষের জীবনে, আরে সরকার কি করে দাঁড় করিয়েছে? 3 বার মানুষ ভোট দেয়, প্রত্যেকটা নির্বাচনে মানুষ আমাদের ভোট দেয়। একটা প্রকল্পের চিন্তা করতে হবে না, দুর্নীতি নেই। আপনারা একটা প্রকল্পের নাম বলুন যেখানে দুর্নীতি নেই। এইসব বললে আপনাদের কথা শোনে না। এসব করতে কখন হয় বলুন তো? যখন যুক্তি থাকে না, তখন গলাবাজি করে অন্য সরকারের ইয়ে করতে হয়। আপনাদের তো এটা অভ্যাস হয়ে গেছে। রাজ্যের বিরোধী কণ্ঠস্বর মানেই হচ্ছে না রাজনৈতিক ভাবে আপনি রাজ্যের বিরোধী, এই যে সরকারের যে ঠিক করে বিজেপি করবেন না, কংগ্রেস সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্য সরকারের দুর্নীতিগ্রস্ততার বিরুদ্ধে, এবং সেখানে যদি বিরোধী মনে হয় বলছিলাম যে যখন বাম সরকারের আমলে 4% ডিএ বকেয়া ছিল, তাহলে সেই ডিএ প্রার্থীদের মঞ্চে গিয়ে মমতা ব্যানার্জি যখন বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার দরকার নেই, পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর, তখন কোন রাজনৈতিক শক্তি ছিল? আমরা একটা কথা তো ভুলে যাচ্ছি, একটু মনে করিয়ে দিতে চাইবো। পঞ্চায়েতে চুরি রুখতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে কয়েকজন পঞ্চায়েতে চুরি করছে, সেজন্য গোটা রাজ্য সরকারকেই চোর বলা হচ্ছে। ডিজি রাজীব কুমারকে কড়া হাতে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর যে সরকারি কর্মীদেরও কড়া বার্তা দিয়েছেন, সরকারি কর্মীরা ঠিকঠাক কাজ না করলে বরখাস্ত করা হতে পারে। খুব ভালো কথা, এতগুলো চাকরি চুরি গেল, কোন চাকরি চোরটাকে ধরেছেন? এতগুলো মানুষের রেশন চুরি হলো, কোন রেশন চোরটাকে দেখেছেন? কোনটাকে ধরো, একদম ধরো, যদি ক্ষমতাটাকে ধরো, ধরবে তো পার্টিকে ধরতে পারোনি, মানিককে ধরতে পারোনি, আরে সিবিআইকে ধরতে পারোনি, কাউকে ধরতে পারো না সিবিআই। আর তোমরা কথা বলছো, তোমাদের নেত্রী অনশনের মঞ্চে নাটক করতে কুলাঘাস করে জানে, ওই যে নাটকের কথা বলছেন না, শিফটে অনুসরণ করতে সিঙ্গুরের সময়, সিঙ্গুরের সময় শিফটে আন্দোলন ছিল। আচ্ছা বলুন না, আজকে ডিএ দিতে পারছেন না কেন? গোটা ভারতবর্ষ দিতে হচ্ছে, আপনারা দিতে পারছেন না, আপনার সরকার দিতে পারছে না, কই দিচ্ছে? সরকারি সামাজিক সুরক্ষা দিচ্ছি, আপনাদের একটা সরকার ঠিক এখানে চাকরিতে নিয়োগে দুর্নীতির কথা উঠছে, সেরকম রেশনের দুর্নীতি হয়েছে। কারণ আমরা জানি এই রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা তারা কোথাও গিয়ে আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত অবস্থায় তাদেরকে প্রায় পালিয়ে প্রাণে বাঁচতে হয়েছে। সেখানে 15 দিন পেরিয়ে গেছে, কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান তিনি কোথায় তার এখনো কোনো হদিশ নেই। তবে এই শেখ শাহজাহানের গতিবিধি নিয়ে ফের বিস্ফোরক। প্রাক্তন সিপিএম বিধায়ক, কোড়াকাটি থেকে 3 বাইকে চেপে দাউদপুরের দিকে গিয়েছে শেখ শাহজাহান। আত্মগোপন করেছেন ডুগডুগি বাজারের কাছে এক ঘনিষ্ঠের বাড়িতে। কি বলেছেন তিনি শোনাবো। আমার কাছে খবর আছে গতকালকে কড়াকাটি থেকে 3টে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে। ডুগডুগি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি, যা তাদের সংগঠনের খুবই পরিচিত লোক, তার বাড়িতে সে আত্মগোপন করেছিল
এখন এই দ্বীপ এলাকায় বিভিন্নভাবে লোকেশন চেঞ্জ করে করে থাকার চেষ্টা করছে। যেখানে থাকছে তার উল্টো দিকে দক্ষিণ 24 পরগনা এবং রায়মঙ্গল নদী। আমার আশঙ্কা যে কোনো সময় ও ওই দিক থেকে বাংলাদেশে চলে যেতে পারে। যারা দেখেছেন তারা ধরে দিন, মিটে গেল। যারা দেখতে পাচ্ছেন, যারা এত বাম বিধায়ক, কত বড় ব্যাপার, বিধায়ক ছিলেন, তার মানে তো তিনি ফেলনা লোক নন। দেখতে পেলে ধরে দিন, মিটে গেল। আমি এখান থেকে দেবাশিসদার কাছে আসতে চাইবো। দেবাশিসদার, শাহজাহানের যে ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা, তার খোঁজ পুলিশ পাচ্ছে না, কিন্তু তার খোঁজ এবিপি পেয়ে গিয়েছে এবং তিনি বলছেন যে সে সন্দেশখালীতেই ছিল। আর সেখানে এই মানে যে কোনো সময় নদী পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে পারে শেখ শাহজাহান। এই কথা কে বলছেন? যে সিপিএম বিধায়ক, প্রাক্তন সিপিএম বিধায়ক, এবং কুণাল ঘোষ বলছেন যে যারা দেখতে পাচ্ছেন শেখ শাহজাহানকে, তাহলেই ধরে দিন। না, কুণাল ঘোষ এখন একটা রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এবং মুখপাত্র। রোজ সন্ধ্যাবেলার কথা শুনি, কিন্তু আমার বন্ধুস্থানীয়, সামনে দেখা হলেই বলতাম। কিন্তু এই সুযোগে আমি ওকে বলি যে দুটো কথা বলি আজকের কথায়। এক নম্বর হচ্ছে অনশন সম্পর্কে তার যে মূল্যায়নও করলো, ওর নিশ্চয়ই স্মরণে আছে 2011-র আগে যখন ও বিরোধী রাজনৈতিক দলের যে আন্দোলন রাজ্যে দেখা গিয়েছে এবং সেখানে যে অনশন আমরা হতে দেখেছি, তাহলে মূল্যায়নটা কি সেই অনশন আন্দোলন সম্পর্কেও একই রকমও রাখে? এক। দুই, ওই যে বলছে যে বাম বিধায়ক, সত্যি ওর এই কথাটার সাথে তো একমত। এটা তো গুরুত্বপূর্ণ বিষয় নয় তিনি বামফ্রন্টের বিধায়ক ছিলেন, দেখলে ধরে দেওয়া, অ্যাবসলিউটলি না। আমরা কোন রাজ্যে বাস করছি যে রাজ্যে অভিযোগে অভিযুক্ত রাজ্যের ইন্টেলিজেন্স, রাজ্যের পুলিশ প্রশাসন কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে এবিপি হাউস তার ইলেকট্রনিক যে আমার বন্ধুরা রয়েছেন যারা বুম নিয়ে ঘুরছেন, ক্যামেরা নিয়ে ঘুরছেন, তারা তার আশপাশের মানুষকে দেখতে পাচ্ছেন। আমার একেবারে মানুষ ভোট দেয় না, বিধানসভা এখন শূন্য, প্রাক্তন বিধায়ক। মানুষরা সত্যি কি বলছেন, ঠিক বলছেন কিনা সত্যি জানি না, কিন্তু সেই মানুষটাও কথা বলার এরকম সুযোগ পাচ্ছে। তে কোন রাজ্যে রয়েছে যেখানে প্রাক্তন সিপিএম এর বিধায়ক কথা বলার সুযোগ পাচ্ছে, যেখানে একটা ইলেকট্রনিক মিডিয়া তার বুম পৌঁছে যাচ্ছে তার সহকর্মীর কাছে? আমি বলছি এর মধ্যে কোনো বিতর্ক নেই। এটা একটা চিন্তার জায়গা যে রাজ্যে যাকে অভিযোগে অভিযুক্ত হয়েছে তাকে রাজ্যে একসাথে বললে শোনা যাবে না। এবার তুই বল, শুনবো যে আমরা কেন খুঁজে পাচ্ছে না? বলছি তো, শুনতে হবে তো। শেল্টারই তো রয়েছে। ঠিক আছে, বলছি যে রাম আর বাম যে এক, এই বক্তব্যতে বোঝা যায়। সুকান্ত মজুমদার বলছে যে আমার কাছে গোপন সূত্রের লোকেশন আছে। আজকে সিপিএম এর প্রাক্তন বিধায়ক সেও বলছে আমি দেখতে পেয়েছি। মানে সুকান্ত মজুমদার আর সিপিএম এর প্রাক্তন বিধায়কের এলাকাবাসীও বলছে। আমি আমার বক্তব্যটা মানে আমরা সবকিছু ছেড়ে দিলাম, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না। 15 দিন পেরিয়ে গেল, শেখ শাহজাহানের কোনো হদিশ নেই। আমার বক্তব্যটা শুনবে। আরে পরের লাইনটা বলার আগে যদি তিনজন মানে শেখ শাহজাহান তিনি আইনজীবী মারফত বার্তা পাঠাচ্ছেন, মৃত্যুঞ্জয় পুলিশ খুঁজে পাচ্ছে না, এটাই তো প্রশ্ন। আমারও তো বক্তব্য, এখন আদালত সিট গঠন করে দিয়েছে, তাতে কেন্দ্রীয় এজেন্সির প্রতিনিধিরা আছে, যাদের কাছে লোকেশন আছে, যারা দেখতে পাচ্ছে। ওই কেন্দ্রীয় প্রতিনিধি যাদের কাছে শুভেন্দু অধিকারী শাহজাহানকে দাও, ইডি এর বাড়িতে যাবে, সিবিআই ওর বাড়িতে যাবে, তাদের কাছে পাঠালে আরে কেন্দ্রীয় এজেন্সি ধরে আনো, ধরে আনো কেন্দ্রীয় এজেন্সি। আরে আনারুলরা এখন পুলিশ চালাচ্ছে, ধরে আনো না। শুভেন্দু অধিকারী রেড হতে পারে, শুভেন্দু অধিকারী রেড বাবুর বিরুদ্ধে কি চক্রান্ত করছে? নতুন কোন শুভেন্দু অধিকারীর কোথায় হোসেন বিরুদ্ধে কি চক্রান্ত করছে? তোমার কি লোকেশন আছে ধরে যাবে, কোনো কাজ করতে পারছেন না। আর পুলিশের আলোচনায় ফিরে অবশ্যই শেখ শাহজাহান, তার হদিশ পাওয়া যাচ্ছে না, তিনি এখনো অধরা কোথায় রয়েছেন, তিনি এক একজনের এক এক রকম বক্তব্য সামনে আসছে। আমরা কথা বলছিলাম শেখ শাহজাহান কোথায়, তার এখনো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। 15 দিন পেরিয়ে গিয়েছে ঘটনা, তারপরেও তার কোনো হদিশ নেই। এদিকে রেশন দুর্নীতিতে ধৃত আরেক তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, তার 3রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত হয়েছে। আর এই শঙ্কর আঢ্য সম্পর্কে আদালতে ইডি বিস্ফোরক দাবি করেছে। বলা হচ্ছে যে 2012 থেকে 2023 সাল পর্যন্ত শঙ্কর আঢ্যর একটি সংস্থার মাধ্যমে 1000 কোটি টাকার বিদেশি মুদ্রা বদল করা হয়েছে। আর এদিকে শঙ্কর আঢ্য তিনি বলছেন আদালত থেকে বেরোনোর সময় যে তিনি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, ভগবান বিচার করবে যারা চক্রান্ত করেছে। অঙ্কন, এ তো মানে কোন চোর বলে যে আমি চোর?
আমি চুরি করেছি। আপনি পার্থকে দেখেছেন বলেছে আমি চাকরি চুরি করেছি? বালু মল্লিককে বলতে দেখেছেন যে আমি রেশন শঙ্কুকে দেখিনি, ও বাবা তোমার এত কষ্ট এত দুঃখ মনে, তোমার পুলিশ মন্ত্রী তারা ব্যর্থ হলো, তোমার পুলিশ মন্ত্রী তোমার নেতা কুণাল ঘোষকে অ্যারেস্ট করতে পারে কিন্তু শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে পারে না। আমরা তো অজিত পাওয়ারকে দেখিনি, সব দেখিনি, চোরগুলো নিয়ে দল ভরিয়ে রেখেছো দাদা, চোরগুলোকে নিয়ে দল ভরিয়ে রেখেছো, চোর ডাকাত মানুষের রেশন খাচ্ছে, লজ্জা লাগে, মানুষের রেশন খাচ্ছে, আরে তোমার দলটা খুলে রেখেছো, এই যে চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, তোমার দলে সব তোমার দলে, এই সব কি লজ্জা লাগছে, লজ্জা লাগে না? আমি দেখুন আমি একটা কথা বলে নি যে এই যে আবার বলবে কথা, আর বললাম কি আছে মুখে, আর যারা চুরি করেছে সব তোমার দলে, সব তোমার দলে, সব সারা ভারতবর্ষে সব ব্যাট করবে, সব ভারতবর্ষে সব তোমাদের দলে, মানুষ চোরদের ব্যাট করে পাবে কি? ভারতবর্ষে সব তোমাদের দলে। আসলে 11-র পর থেকে এই রাজ্য দেখিয়ে দিয়েছে যে চুরি দুর্নীতি কত ক্ষেত্রে হতে পারে আমরা কল্পনা করতে পারছি না। এটাও যেরকম আমরা দেখছি, প্রতিদিন দেখছি, এবং সত্যি বলছি এই ধরনের গুরুত্বপূর্ণ সময় এই ধরনের গুরুত্বপূর্ণ সময় এটা জানতে হবে আমরা কখনো দেখিনি। রাজ্যের আলোচনার পুরো কেন্দ্রীয় বিষয়বস্তু একদম সংক্ষিপ্ত করে ভাস্কর বাবু করেছি দুর্নীতি দেখে সময় বেশি নেই, ভাস্কর বাবু সামগ্রিকভাবে রাজ্যে যেটা হচ্ছে, যেটা আমাদের নিয়ে শুরু করলেন এবং শেখ শাহজাহান নিয়ে বললেন, এই সমস্ত কিছু আমার মনে হয় যে বাঙালি জাতির পক্ষে লজ্জার হয়ে দাঁড়িয়েছে, এবং বাঙালি জাতি এবং পশ্চিমবঙ্গের যে ছবি গোটা ভারতবর্ষের কাছে সেটা দিনের পর দিন খারাপ থেকে মানে খারাপ প্রতিষ্ঠানগুলোতে যারা উত্তরপ্রদেশটা ভালো তাদেরকে যদি বসিয়ে রাখা হয়, অর্থাৎ বিড়ালকে যদি মাছ বাঁচতে দেওয়া হয়, কি উত্তরপ্রদেশটা ভালো লাগছে? সেটাই হয়েছে। চাকরি নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে, অন্যদিকে রেশনের দুর্নীতি তারও তদন্ত চলছে। অর্থাৎ কোথাও গিয়ে এই যে শেখ শাহজাহান তার এখনো কোনো হদিশ পাওয়া যায়নি, এবং শঙ্করাঢ্য তাকে এই ক্ষেত্রে তদন্তে আর কি কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আজকে ছক ভাঙা 6টা এখানেই শেষ করছি, এরপর নজর রাখুন 7টার বাংলা।